হ্যালো ফ্রেন্ডস, আজ আমি একটি মুভি এক্সপ্লেনেশন করছি যেটা আমার দেখা লাইফে সবচেয়ে সাসপেন্স থ্রিলার মুভি। প্রতিটা মুহূর্তেই টুইস্টে ভরা। যারা সাসপেন্স থ্রিলার মুভি পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট চয়েস। আজকে কোনো ইন্ট্রো দিচ্ছি না, যাতে আপনারা মুভির প্রতিটা মুহূর্তে সাসপেন্স অনুভব করতে পারেন। মুভিটির নাম থিট্টামিরান্দু। এটি 2021 সালে তামিল ভাষায় মুক্তি পেয়েছে। তো চলুন বন্ধুরা, মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। রাতের বেলা বৃষ্টির দৃশ্য না থাকলে সাসপেন্স ঠিক জমে ওঠে না। এমনই এক বৃষ্টির রাতে একজন হেলমেট পরিহিত ব্যক্তি একটি বাড়ির সামনে এসে দাঁড়ায়। সেই ব্যক্তি বাইক থেকে নেমে খোঁড়াতে খোঁড়াতে বাড়ির গেটের দিকে এগিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে তার এক পায়ে সমস্যা রয়েছে। তারপর সেই ব্যক্তি হাতে একটি ছুরি নিয়ে বাড়ির দরজায় দাঁড়াতেই দরজাটি খুলে যায়। এরপরই সিন শিফট হয়। এই মেয়েটির নাম আধিরা। আধিরা একজন পুলিশ ইন্সপেক্টর। সে বাসে করে যাচ্ছিল। আধিরা তার মায়ের সাথে কথা বলছিল। সে এখন সেটেলড, তাই তার মা তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। তার মা অবশ্য ম্যাট্রিমনি সাইটে তার জন্য পাত্রও খুঁজছে। আধিরা স্লিপিং কোচে টিকিট করেছিল। সে তার সিটে গিয়ে দেখে একজন ছেলে তার পাশের সিটে বসে আছে। ছেলেটি বলে, আমি তো 1 সপ্তাহ আগে টিকিট করেছি। তারপর আধিরা সুপারভাইজারকে বলে তার সিটটি এক্সচেঞ্জ করে দেওয়ার জন্য, কিন্তু সুপারভাইজার জানায় আর কোনো সিট ফাঁকা নেই, এখন আর কিছু করা সম্ভব নয়। এই রকম দেখে সেই ছেলেটি বলে, এখন আর কোনো সিট ফাঁকা নেই, আপনি সিটে শুয়ে পড়ুন, আমি ড্রাইভারের পাশে গিয়ে অ্যাডজাস্ট করে নেব। ছেলেটার নাম অর্জুন। আর কিছু উপায় না পেয়ে অর্জুন ড্রাইভারের পাশে চলে যায়। মধ্যরাতে বাসটি এক জায়গায় থামলে সবাই ব্রেক নিতে নিচে নামছিল। নামবার সময় আধিরা দেখে অর্জুন অনেক কষ্ট করে ড্রাইভারের পাশে সিটে ঘুমোচ্ছে। এটা দেখে আধিরার একটু খারাপই লাগে। তখন আধিরা অর্জুনকে তার নিজের সিটে গিয়ে শুয়ে থাকতে বলে। অর্জুন প্রথমে রাজি না হলেও পরে দুজনই সিটে গিয়ে বসে কথা বলতে থাকে। কোনো এক অজানা কারণেই ছেলেটাকে ভালো লেগে যায় আধিরার। রাতে বাসের সবাই মিলে কেক কেটে নিউ ইয়ার সেলিব্রেট করে। এরপর তারা ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে আধিরা দেখে অর্জুন চলে গেছে, তবে যাওয়ার আগে একটি কাগজে আধিরাকে নিউ ইয়ার উইশ করে গেছে। আধিরা নেমে যাওয়ার সময় সুপারভাইজারকে মিথ্যে বলে যে তার পাশে যে ব্যক্তিটি ছিল সে তার ওয়ালেট ফেলে গেছে, তাই আধিরা ছেলেটির ফোন নাম্বার নিয়ে যায়। এরপর আধিরা পুলিশ স্টেশনে গিয়ে দেখে অর্জুন সেখানে। আধিরা কারণ জিজ্ঞেস করলে অর্জুন বলে, আমি একটি বাইক চুরি করতে গিয়ে ধরা পড়েছি। আধিরা শুনে তো অবাক, তবে অর্জুন মজা করেই এগুলো বলছিল। অর্জুন বলে, আমি আসলে অভিনয় করি, আমাকে পুলিশের অভিনয় করতে হবে, তাই এখানে এসেছি পুলিশের কাজকর্ম লক্ষ্য করতে। এরপর আধিরা চলে যায়। আধিরা অর্জুনকে ডেকে জানতে চায় সে কি করে, কোথায় থাকে। অর্জুন বলে, আমি কাজের জন্য এখানে এসেছি, আপনজন বলতে কেউই নেই। আধিরা জানায় এখানে এসবের কোনো অ্যালাও নেই, তবে অর্জুন পরিচিত বলেই তাকে অনুমতি দেওয়া হচ্ছে। অর্জুন বলে, আমি গত 7 দিনের মধ্যেই চলে যাব। যাওয়ার সময় অর্জুন আধিরার অনেক প্রশংসা করায় আধিরা খুশি হয়ে যায়। এরপরই সে তার মাকে ফোন করে বলে তার জন্য ম্যাট্রিমনি সাইটে পাত্র দেখা বন্ধ করে দিতে। এরপর থেকে অর্জুন আর আধিরা একে অপরের সাথে ঘনিষ্ঠ হতে থাকে। একে অপরকেও। মেয়েটির নাম দীপসূর্য। আধিরা তাকে শত্রু মনে করে। একবার আধিরার বাবা আধিরার চুল ছোট করে কেটে দেয়। আধিরা তখন অনেক কান্না করছিল। এটা দেখে দীপসূর্যও চুল ছোট করে কেটে আসে। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়। আধিরা ও সূর্য অনেক ভালো বন্ধু হয়ে যায়। এইভাবে তারা একসাথে বড় হয়। বড় হয়ে তারা দুজন আলাদা আলাদা কলেজে ভর্তি হয়। সূর্য কলেজ শেষ করে কিশোর নামে একজনের সাথে তার বিয়ে হয়। কিশোর পেশায় একজন ডক্টর এবং তার পুরো পরিবার ইউএসএ থাকে, কিন্তু পরিবারের সাথে ঝামেলা হওয়ায় কিশোররা এখন চেন্নাইয়ে থাকে। আধিরা কিশোরের বাড়িতে পৌঁছে যায়। পৌঁছে কিশোরকে জিজ্ঞেস করে সূর্য এখন কোথায়, কিন্তু কিশোর বলে সে সব জায়গায় খোঁজ করেছে, কিন্তু সূর্যর কোনো খোঁজ পাওয়া যায়নি। কিশোর আরও জানায় সূর্য সবসময় চুপচাপ থাকতো, বেশি কথা বলতো না, মাঝে মাঝে গাড়ি নিয়ে বেরোতো, তবে বের হওয়ার আগে সবসময় আমার কাছে অনুমতি নিত। কিছুদিন আগে পন্ডিচেরি আশ্রমে গিয়েছিল, তাই আধিরা সেখানে সূর্যের খোঁজ করতে বলে আর তার ফোন ট্র্যাক করতে বলে। এরপর আধিরা কিশোরকে বলে তাদের মধ্যে কোনো ঝামেলা ছিল কিনা। কিশোর না বলে। তার একটা কল আসায় সেখান থেকে সে চলে যায়। তখনই ঘরে সূর্য ও কিশোরের একটি বিয়ের ছবি দেখে আধিরার সেই দিনের কথা মনে পড়ে যায়। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। দিনটি ছিল সূর্যের বিয়ের দিন। বিয়ের আগে সূর্যের মন খারাপ থাকায় আধিরা সূর্যকে কারণ জিজ্ঞেস করে, কিন্তু সূর্য কোনো উত্তর দিচ্ছিল না। এরপর সিন প্রেজেন্টে চলে আসে।
আধিরা সূর্যের মায়ের কাছে কল করে সূর্যের ব্যাপারে জানতে চায়। সূর্যের মা জানায় ও তো আমাদের সাথে যোগাযোগই রাখতে চায় না, ও অনেক বদলে গেছে, মডেলিং করা শুরু করেছিল, আমরা বারণ করলেও শোনেনি, ওর স্বামীও ওকেই সাপোর্ট করতো, তারপর থেকে আমরাও আর যোগাযোগ রাখিনি। এগুলো শুনে আধিরা ফোন রেখে দেয়। এরপর পুলিশ ওই এলাকার যত সন্দেহজনক লোক আছে সবাইকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কেউই কোনো তথ্য দিতে পারে না। নাবিন আধিরাকে জানায় সূর্যর ফোন গতকাল বিকেল থেকেই বন্ধ, লাস্ট লোকেশন এই এলাকার মধ্যেই পাওয়া গেছে। নাবিন আধিরাকে সূর্যের ব্যাপারে জিজ্ঞেস করলে আধিরা ছোটবেলার কথা মনে পড়ে যায়। একবার আধিরা নদীর জলে পড়ে গেছিল, তখন সূর্য সাঁতার না জানা সত্ত্বেও আধিরাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিয়েছিল। দুজনই সাঁতার না জানায় সেদিন অন্য এক ব্যক্তি তাদের উদ্ধার করেছিল। এরপর আধিরারা থানায় চলে আসে। এসআই তখন বলে সিসিটিভি ফুটেজে শুধু রাস্তাই দেখা যাচ্ছে। তখন আধিরারা সিসিটিভি ফুটেজটি ভালো করে দেখে। তারা দেখে যে একটি বাইক সূর্যদের বাড়ির সামনে দিয়ে 33 বার যাওয়া আসা করেছে, তবে সূর্য মিসিং হওয়ার পরে আর তাকে দেখা যায়নি। আধিরা এই বাইকটির নাম্বার নিয়ে ডিটেলস চেক করতে বলে। এসআই বলে এ তো মনে হচ্ছে প্রতিবন্ধী, সে আর কি করতে পারে। কিশোরকে বাইকের ছবি দেখালে সে বলে আমি তো ওকে চিনি না। আধিরা জানতে চায় তাদের কোনো শত্রু নেই তো। কিশোর না বললে আধিরা মডেলিংয়ের কথা জানতে চায়। তখন কিশোর বলে সে বিয়ের পর জানতে পারে যে সূর্য মডেলিং করতে চায়, তার খুব ইচ্ছে মডেলিং করার, তাই সে সূর্যকে বাধা দেয়নি। আধিরা কিশোরকে আরও জিজ্ঞেস করে যে কিশোরের কোনো পাস্ট রিলেশন ছিল কিনা। তখন কিশোর জানায় পল্লবী নামে একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল, তবে তাদের পরিবার মেনে না নেওয়াতে তাদের আলাদা হয়ে যেতে হয়। এত কিছু জিজ্ঞাসাবাদ করাতে কিশোর একটু বিরক্ত হয়ে বলে আধিরা তুমি কি আমাকে সন্দেহ করছো? তবে আধিরাকে তো ইনভেস্টিগেট করার জন্য সবটা জানতেই হবে। এরপর আধিরা সেখান থেকে চলে যায়। আধিরা চলে যাওয়ার পর দেখা যায় কিশোর ঘরের দরজা বন্ধ করে একটি মই নিয়ে এসে খাট সরিয়ে মইয়ে উঠে ফ্যানের উপর থেকে একটি ফোন বের করে। আর কেউ একজনকে ফোন করে বলে কেন এই নাম্বারে বারবার ফোন করছো? ওরা আমার কল ট্র্যাক করতে পারে, যতক্ষণ পর্যন্ত আমি কল করব তুমি আমাকে কল করবে না। এই বলে কিশোর ফোনটি আবার ফ্যানের ওপর রেখে দেয়। এরপর আধিরা পল্লবী আর কিশোরের কল রেকর্ড চেক করতে বলে। তখন এলাকার এক ব্যক্তি জানায় যে তিনি একটি বাইক দেখেছিলেন, হেলমেট পরে থাকায় চেহারা দেখতে পায়নি। আর একজন জানায় তিনি সেই ব্যক্তির সাথে কথাও বলেছিলেন, তাকে দেখে 25 থেকে 30 বছরের মনে হয়েছে। পরবর্তী দিন শহর থেকে দূরে একটি জঙ্গলে একটি গাড়ির সন্ধান পাওয়া যায়। গাড়িটি পুড়ে গিয়েছে আর গাড়িতে একটা পোড়া কঙ্কাল দেখা যাচ্ছে। দ্রুত বডি উদ্ধার করে হসপিটালে নিয়ে গিয়ে পোস্টমর্টম করে ডক্টর জানায় এটা দীপ সূর্যর বডি। মাথায় আঘাত পেয়ে অনেক রক্তক্ষরণ হয়ে মারা গেছে। এই কথা শোনার পর কিশোর আর আধিরা একদম ভেঙে পড়ে। এরপর সূর্যর সৎকার করা হয়। নাবিন এসে জানায় কিশোর আর পল্লবীর কোনো কল রেকর্ড পাওয়া যায়নি। আধিরা বলে এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা মার্ডার। অ্যাক্সিডেন্ট বোঝানোর চেষ্টা করা হয়েছে। এদিকে তারা জানতে পারে ওই প্রতিবন্ধী লোকটির বাইকের নাম্বারটি ফেক। আধিরা সূর্যের কথা ভেবে খুবই কষ্ট পাচ্ছিল। রাতে অর্জুন এসে সূর্যের সাথে দেখা করে। অর্জুন সূর্যের ব্যাপারে জানতে পেরে আধিরাকে সমবেদনা জানায়। অর্জুন আধিরাকে কিছু খাবার দেয়। পরের দিন নাবিন জানায় গাড়ি পুড়ে যাওয়ার কারণে কোনো ফিঙ্গে মনে হচ্ছে কেউ গাড়িটিকে ঠেলে জঙ্গলে নিয়ে গেছে, তবে কারোর সাথেই ফিঙ্গারপ্রিন্ট মেলেনি। 173 জনের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরেও কারোর সাথেই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না। অন্যদিকে দেখা যায় একটি ছেলে ও একটি মেয়ে কথা বলছে, আর সেই হেলমেট পরিহিত ব্যক্তিকেও দেখা যায়। ছেলেটি চলে যাওয়ার পর মেয়েটি বাড়ির ভেতরে চলে যায়। তখন সেই হেলমেট পরিহিত ব্যক্তিটি বাড়ির ভেতরে প্রবেশ করে। ঘরে মেয়েটি বসে ফোন দেখছিল। তখনই পেছন থেকে রড দিয়ে মেয়েটির মাথায় আঘাত করে সেই ব্যক্তি। পরদিন খবর পেয়ে পুলিশ এসে ইনভেস্টিগেট শুরু করে। সিসিটিভিতে দেখা যায় সেই ব্যক্তি দুদিন থেকেই বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করছিল। আধিরারা খোঁজ নিয়ে জানতে পারে যে মেয়েটি খুন হয়েছে তার ক্যারেক্টার ভালো ছিল না। একসাথে 5 জনের সাথে রিলেশন ছিল। এমনকি কয়েকদিন আগেও কয়েকজন এসে তার স্বামীর সাথে ঝামেলা করছিল। সেই 5 জনের মধ্যে 2 জনের খোঁজ পাওয়া যায়। একজনের নাম তুম্বা আর একজনের নাম কুম্বাকু। কুম্বাকু নাম শুনতেই আধিরা তার পরিচয় জানতে চায়। নাবিন বলে সে তো কুম্বাকুকর গ্রামের একটি স্কুলে পড়তো, সেখানে এই মেয়েটিও পড়তো। পরে তারা জোসেফ কলেজে ভর্তি হয়। আধিরা বলে সূর্যও তো জোসেফ কলেজে পড়তো, তার মানে সূর্যর মৃত্যুর সাথে এই মেয়েটির মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে। আধিরা কুম্বাকুকর স্কুলে খোঁজ নিয়ে জানতে পারে ছেলেটির নাম ভারানি, তবে ভারানি প্রতিবন্ধী ছিল না।
সব জায়গায় খোঁজ নিয়ে জানা যায় ভারানির মানসিকতা একদম ভালো ছিল না, সে মেয়েদের ডিস্টার্ব করত। ভারানির বাড়িতে খোঁজ নিয়ে জানা যায় ভারানির মা গত 3 বছর আগে মারা গেছে, আর তারপর থেকে ভারানিরও আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ভারানির এক ডকুমেন্ট থেকে তার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়, সেই ফিঙ্গারপ্রিন্টের সাথে গাড়ির নাম্বার প্লেটের ফিঙ্গারপ্রিন্ট মিলে যায়। রাতে অর্জুন আধিরার সাথে দেখা করতে আসে। আধিরা অর্জুনকে তার ফোনটি দেখিয়ে বলে, আমার নতুন আইফোনটি হারিয়ে যাওয়ার পর সূর্য আমাকে এই ফোনটি গিফট করে, আর ফোনে এখনও ওর ফিঙ্গারপ্রিন্ট আছে। এখানে অর্জুন ও আধিরার মধ্যে অনেক কথাবার্তা হয়, তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে। পরের দিন আধিরারা জানতে পারে ভারানি এখন এখানে থাকে না। তারা ভাবতে থাকে ভারানি তো প্রতিবন্ধী না, তাহলে ওই লোকটি কে? আধিরা কিশোরকে ফোন করে। কিশোর তখন ব্যাঙ্গালোরে ছিল। তারা কিশোরকে সন্দেহ করে। রাতে কিশোরের বাড়ি গিয়ে তল্লাশি চালায়। কোনো কিছু না পেয়ে আধিরা চলে যাচ্ছিল। বের হয়েই আধিরা সেই হেলমেট পরিহিত লোকটিকে দেখতে পায়। আধিরাকে দেখেই সে পালানোর চেষ্টা করে। তখন আধিরা দেখতে পায় লোকটি প্রতিবন্ধী ছিল না, সে ইচ্ছে করেই খোঁড়াতো। 2টি পাই ভালো তার। আধিরা তার বাইকে গুলি করলে সে রাস্তায় পড়ে যায়। তারপর সে দৌড়ে পালিয়ে। আধিরা ভিখারির চালাকি বুঝতে পেরে তাকে থানায় নিয়ে গিয়ে মারধর করে। এই হলো ভারানি। ভারানি বলে, আমি খুন করেছি তো কি হয়েছে, ও আমার জীবন নষ্ট করে দিয়েছে। ভারানি জানায় স্কুলে পড়ার সময় তার সাথে আমার রিলেশন হয়, কিন্তু পরে ভারানি জানতে পারে যে মেয়েটি তাকে ঠকাচ্ছে। এরপর জোসেফ কলেজে সূর্যের সাথে আমার পরিচয় হয়। সূর্যই তার সাথে এসে কথা বলতো, তারা একসঙ্গে অনেক সময়ও কাটাতো। তাই ভারানি ভেবেছিল সূর্য হয়তো তাকে ভালোবাসে, কিন্তু সূর্যকে ভালোবাসার কথা বললে সে না করে দেয়। সূর্য বলে এতদিন সে শুধু বন্ধু হিসেবেই ভারানির সাথে মিশেছে, সে ভারানিকে ভালোবাসে না। ভারানি সূর্যকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সূর্য তার কোনো কথা না শুনলে সে তাকে কিডন্যাপ করে। কিন্তু পুলিশ সবটা জেনে যায়। এসব ঘটনা জানার পর কলেজ থেকেও ভারানিকে বের করে দেয়। তখন তার কোনো জব ছিল না, তাই সে সিঙ্গাপুরে গিয়ে থাকতে শুরু করে। গত বছরই সে এখানে এসেছে। ভারানি আরও জানায় এখানে এসে সে সূর্যকে তার স্বামীর সাথে এত হাসি খুশি দেখায় তার আরও রাগ বেড়ে যায়, তাই সে সূর্যকে মারার প্ল্যান করে। একদিন সূর্যের স্বামী কাজে চলে যাওয়ার পর ভারানি সূর্যকে মারতে যায়, কিন্তু বাড়িতে ঢুকে সে সূর্যকে অন্য একটি ছেলের সাথে দেখতে পায়। এদিকে ফ্ল্যাশব্যাকে আমরা প্রথমে দৃশ্যটি দেখতে পারি। ভারানি দরজা খুলতেই দেখা যায় অর্জুন সেখানে দাঁড়িয়ে আছে। এরপর আমরা দেখি সেদিন ভারানির সাথে অর্জুনের হাতাহাতিতে ভারানির হাতের গ্লাভস খুলে যায়। তখনই ভারানির হাত গাড়ির নাম্বার প্লেটে গিয়ে লাগে, যেই ফিঙ্গারপ্রিন্ট ফরেন্সিক রিপোর্টে পাওয়া গেছে। এরপর ভারানি বলে, উষাকে মেরে আমার সূর্যর কথা মনে পড়ে, ওকে না মারলে আমার শান্তি হচ্ছিল না, তাই আজকে সূর্যকে মারতে গেছিলাম। এটা শুনে আধিরা বলে, দুটো খুন করে এখন নাটক সাজাচ্ছ? ভারানি বলে, দুটো মানে? আসলে ভারানি জানতোই না যে সূর্য মারা গেছে। আধিরা বলে, সূর্যকে মেরে জঙ্গলে নিয়ে গিয়ে গাড়ি সহ পুড়িয়ে মেরেছ তুমি। এটা শুনে ভারানি তো অবাক। ভারানি বলে, ওকে আমি মারিনি। এরপর আধিরা ভারানিকে সূর্যের সেই বয়ফ্রেন্ডের স্কেচ তৈরি করতে বলে। এরপর আধিরা বের হয়ে যায়। আধিরা তখন একা একা সূর্যের বিয়ের দিনের কথা ভাবছিল। সেই দিন আধিরা সূর্যকে মন খারাপের কথা জিজ্ঞেস করায় সূর্য বলেছিল সে অন্য কাউকে ভালোবাসে। আধিরা বলে, এতদিন সূর্য কেন এ কথা জানায়নি? তাহলে সে সূর্যের মা বাবার সাথে কথা বলতো। সূর্য বলে, এখন আর সেটা সম্ভব না। এরপর সিন প্রেজেন্টে অর্জুন আধিরাকে তার নাটক দেখার জন্য ডাকে। আধিরা অর্জুনের নাটক দেখতে যায়। এদিকে পুলিশ স্টেশন থেকে নাবিন কল করে জানায় স্কেচ তৈরি করা হয়ে গেছে। আধিরা দ্রুত থানায় যায়। স্কেচটি দেখে আধিরা ভারানিকে জিজ্ঞেস করে, এটাই কি সেই ব্যক্তি? ভারানি বলে, সে অন্ধকারে বেশি ভালোভাবে দেখতে পারেনি, যতটা পেরেছে ততটাই সে বলেছে। এরপর আধিরা কিশোরের কাছে সূর্যের বয়ফ্রেন্ডের ব্যাপারে জানতে চায়, কিন্তু কিশোর জানায় এটা হতেই পারে না, সূর্যের কোনো বয়ফ্রেন্ড ছিল না, ও আমাকে খুবই ভালোবাসতো। এদিকে আমরা অর্জুনকে দেখি একা একা বলছে কোনোভাবেই ওকে বুঝতে দেওয়া যাবে না, বুঝে গেলে অনেক সমস্যা হয়ে যাবে, তাই এই সপ্তাহের মধ্যেই ওকেও মেরে ফেলতে হবে। কিছুক্ষণ পর আমরা বুঝতে পারি যে এটি একটি শুটিংয়ের দৃশ্য ছিল। আধিরা তার বাবা মাকে অর্জুনের সাথে পরিচয় করিয়ে দেয়। বিয়ের কথা বললে আধিরা বলে, আপাতত এঙ্গেজমেন্ট করে রাখি, বিয়েটা কিছুদিন পরে করব। এরপর আধিরা মার্ডার স্পটে ও আশেপাশে সিসিটিভি ফুটেজ নিয়ে বিশ্লেষণ করা শুরু করে। এই জায়গাটা একটু ভালো করে শুনবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না।
আধিরা ধারণা করে জঙ্গলের শুরু থেকে শেষ পর্যন্ত দুটি সিসিটিভি রয়েছে, সিসিটিভি 1 যেখানে জঙ্গলের শুরু, আর সিসিটিভি 2 যেটি সিসিটিভি 1 থেকে 4 কিলোমিটার দূরে। সিসিটিভি 1 থেকে সিসিটিভি 2 পর্যন্ত ক্রস করতে 4 থেকে 5 মিনিট সময় লাগে। সূর্যর গাড়ি সিসিটিভি 1-এ দেখা যায় 2:40 মিনিটে। এই এরিয়াতে কোনো বাড়িঘর নেই, এটি একটি রিজার্ভ এরিয়া। তাই যদি কেউ সূর্যকে এই জায়গাতে খুন করে তাহলে নিশ্চয়ই তারা সূর্যের গাড়ি আসার আগেই অপেক্ষা করছিল সেখানে। সূর্য পৌঁছানোর পর ওকে মেরে ওরা নিশ্চয়ই সিসি গাড়ি জঙ্গলে আসে, তখন সূর্যকে মেরে গাড়িটি পুড়িয়ে দিয়ে অন্য এক গাড়ি করে বেরিয়ে যায়। আধিরা পুরো ঘটনাটি নাবিনকে জানায়। আধিরা গাড়ির নম্বর প্লেটটি চেক করতে বলে। এরপর নাবিন কল করে জানায় গাড়ির নাম্বার প্লেটটি পুরোটাই ফেক। আধিরা সূর্যের ফরেন্সিক রিপোর্ট নিয়ে একজন ডক্টরের সঙ্গে কথা বলে। তখন ডক্টর আধিরাকে জানায় কোনো এক রড দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। কিন্তু এবার ডক্টর যা বলে তা শুনে আধিরা তো অবাক। ডক্টর বলে এই বডিটি সূর্যর না, দেখে মনে হচ্ছে এটি প্ল্যান করে করা হয়েছে। পোস্টমর্টম রিপোর্টটিও পাল্টে দেওয়া হয়েছে। আধিরা তখন ওই পোস্টমর্টম তৈরিকারী ডক্টরের কাছে যায়। ডক্টরকে জিজ্ঞেস করলে ডক্টর তখন সত্যিটা বলে। এসআই অভিষেক আমাকে টাকা দিয়েছিল ফেক রিপোর্ট তৈরি করার জন্য। এরপর এসআই অভিষেককে জিজ্ঞেস করলে এসআই জানায় আমি এসব করতে বাধ্য হয়েছি। আমার ওয়াইফের অ্যাক্সিডেন্ট হলে ডক্টর কিশোর তাকে বাঁচিয়েছিল। ডক্টর কিশোরের কথাতেই আমি এসব করেছি। এরপর কিশোরকে অ্যারেস্ট করতে গেলে কিশোর বলে আমার সাথে সূর্যের 1.5 বছর আগেই বিয়ে হয়েছিল, কিন্তু সূর্য আমার সাথে কোনো সম্পর্কই রাখতে চাচ্ছিল না। তারপর সে আমাকে মডেলিংয়ের কথা জানালে আমি ওকে সাপোর্ট করি। ও প্রতিদিন ওয়ার্কআউট করত, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে ও আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। একদিন বাড়ি ফিরে দেখি সূর্য হাত কেটে সুইসাইড করার চেষ্টা করেছে। তারপর আমি তার ট্রিটমেন্ট করি। আমি তার মেসেঞ্জার আর প্রোফাইল চেক করে দেখি ও আমাদের বিয়ের আগে থেকেই অন্য আরেকজনের সঙ্গে রিলেশনে ছিল। তখন আমি বুঝতে পারি ও আমাকে স্বামী হিসেবে মেনে নেয়নি। তখন আমি ওকে বলি তুমি যদি তোমার ভালোবাসার মানুষের সাথে থাকতে চাও তাহলে আমাকে বলো, আমি তোমাকে হেল্প করব। তখন আমরা একটা প্ল্যান করি। একটি লাশ জোগাড় করে অ্যাক্সিডেন্ট বোঝানোর জন্য গাড়িতে করে জঙ্গলে নিয়ে গিয়ে গাড়িটি জ্বালিয়ে দেই। সবাই বিশ্বাস করে নেয় সূর্য অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু তুমি আমাদের প্ল্যান ধরে ফেলেছ। এখন ওর পরিবার যদি জানতে পারে তাহলে ওকে অন্য জাতের ছেলের সাথে কখনোই মেনে নেবে না, এমনকি ওকে মেরেও ফেলতে পারে। তাই ওর মৃত্যুর প্ল্যান করে ওর ভালোবাসার মানুষের সাথে দূরে পাঠিয়ে দেই। এরপর একটি ভিডিও দেখিয়ে বলে গতকাল সূর্য এটা মেল করে পাঠিয়েছে, যেখানে দেখা যায় সূর্য একটি অন্য ছেলের সাথে ভিডিও বানিয়েছে। আধিরা এই ভিডিওটি ভারানিকে দেখায়। ভারানি দেখে বলে সেই দিন রাতে সে এই ছেলেটিকে নয় অন্য ছেলেটিকে দেখেছে। আধিরা তখন কিশোরকে ফোন করে বলে আমি একবার সূর্যের সঙ্গে দেখা করতে চাই। কিশোর বলে ওরা অনেক দূরে চলে গেছে, আমি নিজেও জানি না ওরা কোথায় গেছে। তখন আধিরা সূর্যের সাথে ফোনে কথা বলতে চায়, কিন্তু কিশোর জানায় তার কাছে কোনো ফোন নাম্বারই নেই। সূর্য নাকি তাকে বলেছে 3 মাস পর পর সে কিশোরকে ফোন করবে। তখন আধিরা বলে ও যেই দিনই ফোন করবে সেই দিনই আমাকে জানাবে, আমি অপেক্ষায় থাকবো। আধিরা ভাবতে থাকে তাহলে সেই দিন রাতে ভারানি কাকে দেখেছিল। এদিকে দেখা যায় অর্জুন লুকিয়ে লুকিয়ে ইনজেকশন নিচ্ছে। এরপর 3 মাস কেটে 6 মাস পার হয়ে যায়, কিন্তু সূর্যের কোনো ফোন আসে না। এদিকে আধিরার বিয়ের সময় চলে আসে। হঠাৎ একদিন রাতে আধিরার ফোনে সূর্যের মেসেজ আসে। সূর্য আধিরাকে পন্ডিচেরিতে দেখা করতে বলে। পরদিন আধিরা পন্ডিচেরি যাওয়ার জন্য বেরিয়েছিল, তখনই হঠাৎ অর্জুন এসে পড়ে। আধিরা কিছুদিন থেকে অর্জুনের সাথে কথা বলছিল না, তাই অর্জুন একটু রেগেছিল। অর্জুন বলে আমিও তোমার সাথে যাব। এরপর অর্জুন একটু দূরে গিয়ে একজনকে ফোন করে বলে আমাকে সাথে নিতে রাজি হয়েছে, তোমরা এখানেই থাকো। এরপর অর্জুন ও আধিরা পন্ডিচেরি যাত্রা করে। পন্ডিচেরি পৌঁছলে আধিরার ফোনে আবার একটি মেসেজ আসে, যেখানে সূর্য একটি বাড়ির অ্যাড্রেস দেয়। এদিকে ভারানি আধিরাকে কল করে বলে আমি সেই ছেলেটিকে একটি ভিডিওতে দেখেছি, যাকে সেদিন রাতে সূর্যের সাথে দেখেছি। কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্য আধিরা ভালো করে কিছুই শুনতে পারছিল না, তাই ফোনটি কেটে যায়। এদিকে আধিরার রিভলভারটি অর্জুন নিয়ে নেয়। আধিরা বাড়ির ভেতর গিয়ে সূর্যকে খুঁজতে থাকে। এদিকে নাবিন আধিরাকে কল করার চেষ্টা করছিল। আধিরাকে ফোনে না পাওয়ায় নাবিন একটি ভয়েস মেসেজ পাঠিয়ে রাখে। অর্জুন আবার একটি ইনজেকশন নেয়। এরপর দেখা যায় সেখানে কিশোর, পল্লবী ও অভিষেক সবাই আছে। তখনই আধিরার ফোনে ভারানির মেসেজ আসে। ভারানি ওই ভিডিওটি আধিরাকে পাঠিয়েছিল। আধিরা দেখে এটা আর কেউ নয়, অর্জুন। আর নাবিন ভয়েস মেসেজে বলেছে আধিরা যেন অর্জুনের থেকে দূরে থাকে, কারণ অর্জুন যে আইডেন্টিটি ব্যবহার করে এখানে থাকছে সব কিছুই ফেক।
আধিরা পিছনে তাকালে দেখে অর্জুন সেখানে দাঁড়িয়ে আছে। আধিরা পুলিশকে কল করতে যাচ্ছিল, তখন অর্জুন ফোনটা নিয়ে নেয়। আধিরা অর্জুনকে বলে, কে তুমি? কেন আমার সঙ্গে ভালোবাসার নাটক করলে? সূর্যের সাথে কি করেছো বলো। তখন কিশোর বলে, সূর্য আর নেই, আমরাই ওকে শেষ করে দিয়েছি। আমি তোমাকে যেমনটা বলেছিলাম, বিয়ের পরে ও আমাকে এড়িয়ে চলতো। ও সেই দিন সুইসাইড করার চেষ্টা করেছিল। সেই দিন রাতে আমি ওর ল্যাপটপ চেক করে দেখে পুরো তো অবাক হয়ে যাই। ও ছেলের নাম দিয়ে ফেক প্রোফাইল খুলে একটি মেয়ের সাথে চ্যাট করত। ওর কাছে কারণ জিজ্ঞেস করলে সূর্য জানায়, কারণ আমি এটাই ফিল করি। ছোটবেলা থেকে মাঝে মাঝে আমি ছেলেদের অভিনয় করতাম। আমি আমার অনুভূতিগুলো কাউকেই বোঝাতে পারতাম না। আমার মনে হতো আমি নরকে আছি। কলেজে ভাড়ানিকে দেখতাম, ও মনমরা থাকতো, তাই ওর সাথে বন্ধুত্ব করি, ওর সাথে ঘোরাফেরা করি। কিন্তু ভাড়ানি ধরে নেয় আমি ওকে ভালোবাসি। এরপর বাড়ির লোক আমার বিয়ে ঠিক করে আর আমার অমতে বিয়ে দিয়ে দেয়। সব শুনে আধিরা বলে, কেন বানিয়ে বানিয়ে গল্প বলছো? আমাকে কি পাগল পেয়েছো? তখনই অর্জুন তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আধিরার ফোনের লকটি খুলে দেয়। এটা দেখে তো আধিরা পুরো হতবাক, কারণ আমরা জানি এই ফোনটি শুধু আধিরা আর সূর্যের ফিঙ্গারপ্রিন্ট দিয়েই খোলা যায়। তাহলে কিভাবে অর্জুনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুললো? এখানেই আমরা জানতে পারি সূর্যের আসল রহস্য। অর্জুন আধিরাকে বলে, ছোট থেকেই তোমাকে আমার খুব ভালো লাগতো। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, তোমার সাথে থাকতে চাইতাম। অন্য কেউ তোমাকে প্রপোজ করলে আমার খুব হিংসা হতো। তুমি চলে আসার পর আমি একা হয়ে যাই। তখন মা বাবা আমার কিশোরের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আমি ফেক প্রোফাইল দিয়ে তোমার সাথে চ্যাট করতাম। একদিন কিশোর সব জেনে যায়, তখন আমি ওকে সব খুলে বলি। কিশোর আমাকে সাহায্য করে, আমার ট্রিটমেন্ট করে আমাকে পরিবর্তন করে দেয়। 1 মাসের মধ্যে আমার গলার স্বর চেঞ্জ হয়ে যায়, তাই আমি ওয়ার্কআউট করতাম। কিছুদিন পর আমার আবার বডি সার্জারি হয়। 10 মাস পর আমার পরিবর্তন আসে। অবশেষে নিজেকে ছেলে রূপে আমি দেখতে পাই। তোমার সাথে দেখা করতে প্ল্যান করে তোমার পাশের টিকিট কাটি। তোমাকে সত্যিটা না জানালে তুমি সূর্যের জন্য প্রতিটা মুহূর্তে কষ্ট পেতে, তাই তোমাকে সবটা জানানোর প্ল্যান করি। আমি মেয়ে হয়েও তোমাকে 12 বছর ধরে ভালোবেসেছি। এখন তো আমি বদলে গেছি, তাহলে এখন তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সব শুনে আধিরা মানসিকভাবে ভেঙে পড়ে। সে কিছুতেই এসব মেনে নিতে পারছিল না। এরপর একদিন অর্জুন কল করে আধিরাকে বলে, তুমি কেন আমাকে মেনে নিতে পারছো না? তুমিও তো আমাকে ভালোবাসো। আধিরা বলে, তোমার মধ্যে এখন আমি সূর্যকে দেখতে পাই। অর্জুন বলে, তুমি সময় নাও, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর 1 বছর পর আধিরা ও অর্জুন দেখা করে। আধিরা অর্জুনকে অবশেষে বিয়ে করতে রাজি হয়ে যায়।